অর্জনের ক্ষেত্রে দর্শকবৃন্দ আমার বা আপনার আমাদের সবারই একটা জায়গায় একমত হতে হবে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আলাদিনের কোনো চেরাগ নাই। ডক্টর ইউনূস সাহেবের কাছে কোনো সিলভার বুলেট নাই। সিলভার বুলেট কথাটা পশ্চিমে ব্যবহার করা হয় যে একটা সিলভার বুলেট দিলেই সব ঠিক হয়ে যাবে, গুলি করলেই পাখি মারা যাবে, না, এরকম না। একটা দেশকে যখন বলা হয় পুরোপুরি ধ্বংস করা হয়, দর্শকবৃন্দ এর অর্থ কি জানেন? একটা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অবকাঠামোর দিক থেকে যদি ওই রাষ্ট্রটাকে ডিস্ট্রয় করা হয়, অকার্য করা হয়, সেক্ষেত্রে প্রথম একটা কাজ করা হয়, অযোগ্য, অবিশ্বাসী, নীতিহীন কিছু মানুষকে ভারতের স্বার্থে সরকারের ওই অবকাঠামোর মধ্যে ইনচার্জ করে বসানো হয়। প্রদীপ কুমার হালদার, এইসব সুভাষচন্দ্র শীল, বিপ্লব কুমার সরকার, ওদেরকে কেন বড় পজিশনে বসানো হয়েছে জানেন? হাসিনা শেখ এবং ভারত, তারা সবাই জানে এরা অযোগ্য, তাইলে ওদেরকে আপনি বলবেন বসানো হয়েছে কেন? কেন হয়েছে? বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেম যেটা আছে এটাকে ডিস্ট্রয় করতে হবে। কারণ কি? একটা প্রেটেন্স দরকার, একটা উপলক্ষ দরকার। বাংলাদেশে ইন্ডিয়ান ইন্টারভেনশন, ভারতীয়রা এসে নাক গলাবে তার জন্য সব রাস্তা তৈরি করা হয়েছিল, হাসিনা শেখ তৈরি করেছিল। আপনাদের মনে আছে তো, হাসিনা শেখ বলেছে ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। না রে মাগি, না, তোর যত ষড়যন্ত্র তুই করেছিলি রে মাগি, তো ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। বাংলাদেশের জনগণ এত বলদ না। এখন ডক্টর ইউনূসের অর্জনের মধ্যে আপনারা কেউ ওই সিলভার বুলেট অথবা আলাদিনের চেরাগ দেখতে পান না বলেই আপনারা বলেন উনি এইটা করে নাই, উনি এইটা করে নাই, উনি এইটা করে নাই, উনি এইটা করতে পারতেন, ওইটা করতে পারতেন। একটা কথা আপনাদেরকে আমি বলি, একজন মানুষের যখন হার্ট অ্যাটাক হয়, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। কেন জানেন? তার নর্মাল শ্বাস প্রশ্বাসটাকে ব্যাক করানোর জন্য তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। যখন ইলেকট্রিক শক দেয়, তার হার্টটা আবার চালু হয়। চালু হওয়ার পরে ধীরে ধীরে ওই শ্বাসটা রেগুলেট করে, ধীরে ধীরে মানুষের রেসপিরেটরি ফাংশন আবার ফাংশনাল হয়, অ্যাক্টিভ হয়, মানুষ ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেয়, মানুষটা বেঁচে ওঠে। বাংলাদেশ নামক আমার আপনার মাতৃভূমিটার অবস্থাও ছিল ওই রকম। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল, তখন হঠাৎ করে কেউ এসে ওটাকে ইলেকট্রিক শক দিল। দেওয়ার পরে আমার মাতৃভূমি, আমার মা বাংলাদেশ যখন চোখ খুলেছে, আমার মা শুধু একটা মুখ দেখেছে ওখানে, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। হি ইজ দ্য ডক্টর। উনি ডাক্তার না, উনি ডক্টর। উনি বলেছে বাংলাদেশের এই হার্টকে শ্বাস প্রশ্বাস যদি আমরা ব্যাক করাইতে যাই, আগে আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে হাত দিতে হবে। উনি ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য একটা কাজ করেছে। আপনারা কেউ যদি কখনো ব্যবসা করতে যান, ধরেন ব্যবসায় 10 টাকা ইনভেস্ট করেছেন এবং 10 টাকা দেখা গেল আপনি লসের দিকে যাচ্ছে, থিওরি অফ কমার্স ওখানে কি বলে জানেন? আপনি যদি 10 টাকা ইনভেস্ট করে থাকেন, ওখানে আপনার 10 টাকা পিছনে রিজার্ভ রাখতে হবে। কারণ কি জানেন? ওই ব্যবসার প্ল্যানটাকে স্টিমুলেট করার জন্য আরো 10 টাকা ইনভেস্ট করতে হবে। এবং এই সাবজেক্টে প্রফেসর মোহাম্মদ ইউনূস যা জানেন, বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি ওনার মতো জানেন বা অভিজ্ঞতা রয়েছে আমি শিওর না অন্য কেউ আছে কিনা, হয়তো বা আছে, আমি তাদের নাম জানি না। ডক্টর ইউনূস ইকোনমিকে
স্টিমুলেট করার জন্য উনি ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু রেগুলেটরি আইন প্রয়োগ করেছে, লোকজনদেরকে বদল করেছে, তাদেরকে সামনে এনেছে, কিছু কিছু জায়গায় রেগুলেট করে দিয়েছে যে ব্যাংক থেকে মানি ডিসপেন্স করা যাবে কিনা, কতটা মানি আসতে পারে, আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে উনি আরো কড়াকড়ি আরোপ করেছে, বুঝাবুঝি শুরু করেছে, পাশাপাশি আরো কাজ করেছে, লোকজনদেরকে বসিয়েছে দায়িত্বশীল, ঋণ খেলাপিদেরকে যারা সহায়তা করেছে, সহায়তা করে যারা চুরি করেছে, ব্যাংককে যারা দেউলিয়া করেছে, উনি তাদের লিস্ট করেছে, তাদেরকে বলেছে যে এদের লিস্ট করো, এদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। বিভিন্ন জায়গায় তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে, কাজ করে যাচ্ছে। আপনি আমি আমরা সবাই জানি, সবাই বলেছি ভারত নিয়োজিত বাংলাদেশে চুতমারানি হাসিনা শেখ যদি চলে যায়, বাংলাদেশে বিশাল একটা গণহত্যা হবে। আপনার মনে আছে শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার দিন আপনাদেরকে একটা কথা বলেছে, ভায়োলেন্ট হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, আমাদেরকে একটা সুস্থ পরিস্থিতি তৈরি করতে হবে, আমাদের মধ্যে এনাফ বিভাজন আছে, সবাইকে আমাদের একীভূত হতে হবে। আপনাদের মনে আছে কথাগুলো? উনি বলেছে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে? সবাই বলবে এর কৃতিত্ব পুলিশ বাহিনীর, এর কৃতিত্ব সেনাবাহিনীর, এর কৃতিত্ব বিমান বাহিনীর। না, আজকের বাংলাদেশের কোনো অঘটনা ঘটলে, কোনো দুর্ঘটনা ঘটলে, বাংলাদেশের পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গেলে কেউ জেনারেল ওয়াকারকেও দায়ী করবে না, বিমান বাহিনীর প্রধানকেও দায়ী করবে না, নৌবাহিনীর প্রধানকেও দায়ী করবে না, পুলিশের আইজি কেও করবে না, বিজিবির ডিজি কেও করবে না, র্যাব কেও করবে না, কিন্তু আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর ইউনূসকে করবে। তো যখন কৃতিত্ব দিতে হয়, এই কৃতিত্বটা ডক্টর ইউনূসকেই দিতে হবে। বাংলাদেশের গণহত্যা ওনার কমান্ডে, ওনার পরিচালনায়, ওনার নেতৃত্বে এটা হয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দল থেকে বলেছে আমাদেরকে ডাকা হয়নি, আমাদের কথা শোনা হয়নি, উনি তাদেরকেও ডেকে কথা বলেছে। তথাকথিত সুশীল যারা পালায়নি, উনি তাদের সাথেও কমিউনিকেট করেছে। বাংলাদেশে গত 54 বছরে যেই দেশ বন্ধুর নাম করে আমাদের দেশটার 12টা বাজিয়েছে, উনি ওনাদেরকেও কথা শোনাইতে পিছপা হন নাই। ওনার উপস্থিতির জন্য, ওনার ব্যক্তিগত উপস্থিতির জন্য ভারতের মোদি প্রতিনিয়ত হাসিনাকে দিয়ে, আওয়ামী লীগের লোকজনদেরকে দিয়ে, স্পেশালি ভারতের তাবেদার হিন্দুদেরকে দিয়ে বাংলাদেশে কন্টিনিউয়াসলি দেশটাকে আনস্টেবল করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব এটা বোঝার পরেও দাঁত কামড়ে থেকে প্রত্যেকটা জিনিসকে কৌশলে, ওনার বুদ্ধিমত্তা দিয়ে, ওনার অভিজ্ঞতা দিয়ে উনি ম্যানেজ করে যাচ্ছে। তো এটা যখন উনি কন্টিনিউয়াসলি ম্যানেজ করে যাচ্ছে, আমরা পাশের থেকে বসে ওনার সমালোচনা করি, ডক্টর ইউনূস এইটা করলো না, ডক্টর ইউনূস ওইটা করলো না। এত যখন আপনাদের মাথা ব্যথা করলো না গত 17 বছরে, আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা করে দেখবেন কি আপনারা নিজেরা কি করেছেন। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা